হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। যেমন তোমরা চাইছিলে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অঙ্কর ব্যাপারে নিয়ে আসতে, সে আজকে নিয়ে এসেছি প্রথম পর্ব। আজকে সমস্ত যতগুলো পুলিশ পরীক্ষা আজ হয়েছে এখনও পর্যন্ত সেগুলোর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ম্যাথামেটিক্স আমি তোমাদের কোশ্চেন প্রোভাইড করবো। সেখান থেকে বুঝতে পারবে যে কী ধরনের অঙ্কের কোশ্চেন আসছে, কেমন সেভাবে নিজেরা প্রস্তুতি নিতে পারবে। আর আশা করি তোমাদের যেটা বলেছিলাম যে তোমরা হয়তো অঙ্কের যে তোমাদের নামতা বর্গ মুখস্থ করতে বলেছিলাম সেগুলো করে নেবে। যদি না করে থাকো, আমি খুব রিসেন্টলি কমিউনিটি ট্যাবে সেগুলোর একটা পিডিএফ ফাইল বা দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নেবে, কেমন। তো চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি, কেমন। চলো লেটস স্টার্ট আজকের ক্লাস। তো আজকে আমরা ডাব্লিউপি কনস্টেবল 2016 সালে যেটা এক্সাম হয়েছিল, সেই 2016 সালের এক্সাম নিয়ে আজকে আমরা আলোচনা করব, কেমন। এলো ম্যাথ কোশ্চেন এবং সমস্ত নিয়ম অনুসারে যেটা বলতে হয় বেসড অন মেমোরি থেকে নেওয়া হয়েছে। আমি তাপস কুম্ভকার। তো চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। এবং অঙ্ক শুরু করার আগে বলে রাখি, দেখো আমার কাছে তোমরা যে অঙ্ক করছো এই ক্লাসটা সবার থেকে একটু আলাদা হবে। কেন আলাদা হবে? কারণ আমি ট্রেডিশনাল মেথডে কোনো বিশ্বাস করি না। আমি চাই যে তোমরা কত সহজে জিনিসটা করতে পারে পরীক্ষার হলে সেক্ষেত্রে। এবং একটা কাজকে, কঠিন কাজকে সহজ করার একটাই রাস্তা, একটাই উপায়, সেটা হচ্ছে কাজটাকে ছোটো ছোটো ভাগে ভাগ করে নিয়ে নাও, কেমন। সেটাকে বলা হয় কি বলো তো? চপিং পদ্ধতি। চপিং করে করে কাজটা করো, সহজেই কিন্তু কাজটা কমপ্লিট হবে। প্রথম প্রশ্ন দেখো কী আছে। একটি অটোরিক্সা 40 কিমি পার ঘন্টা গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলেছে। অলরেডি সে 2.5 ঘন্টা চলেছে। যদি সে গন্তব্যস্থলে আরও 1 ঘন্টা পরে পৌঁছয়, তবে অটোরিক্সাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে? ক্লিয়ার? বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকমের ম্যাথামেটিক্স প্র্যাকটিসের তোমরা দিচ্ছে, কিন্তু তোমাদের পরীক্ষায় অত টাফ কোশ্চেন আসবে না, 10th লেভেলের কোশ্চেন আসবে। অতএব চিল থাকো এবং যত বেশি টেন্স করবে এবং যত চেষ্টা করবে শর্টকাট মেথড অ্যাপ্লাই করা, শর্টকাট মেথড কখনো অ্যাপ্লাই করতে যাবে না। কারণ অঙ্কের গাদা গাদা শর্টকাট মেথড হয়, একটা শর্টকাট মেথড মনে রাখাই ভালো। যদি সব কিছুতেই বলো শর্টকাট মেথড অ্যাপ্লাই করবো, একে পরীক্ষার চাপ, তারপরে পরীক্ষার যে টেনশন, পরীক্ষার হলের একটা পরিবেশ, কোভিডের টেনশন, সব দিক থেকে তোমার শর্টকাট প্রয়োগ সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যাবে। তাই চেষ্টা করবে কি কতটা সহজে সেটাকে চপিং করে করা যায়, কেমন। যেমন এই অঙ্কটা দেখো, চপিং করে আমরা করছি। 40 কিমি পার ঘন্টা বেগে 2.5 ঘন্টা গেছে অলরেডি, অর্থাৎ 1 ঘন্টায় যায় 40 কিলোমিটার। তাহলে 2.5 ঘন্টায় ভাবছি 2 ঘন্টায় সে কত যাবে? 2 ঘন্টায় যাবে 80, আর হাফ, আর 30 মিনিট তো হাফ ঘন্টায় যাবে কত না 40-এর অর্ধেক, 20 কিলোমিটার অলরেডি যাবে। গন্তব্যস্থলে পৌঁছাতে আরও কত ঘন্টা সময় লাগছে? 1 ঘন্টা। 1 ঘন্টা অর্থাৎ 40 গুণিত 1, তার জন্য আরও 40। ক্লিয়ার? তাহলে টোটাল কত হচ্ছে এখান থেকে? 140 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে রাইট আনসার আমাদের কী হবে? 140 কিলোমিটার ইজ দ্য রাইট আনসার। অপশান এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ঠিক সেরকম 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। একটি পাম্প একটি ট্যাঙ্ককে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। ট্যাঙ্কে একটি ফুটো থাকায় সেটিকে পূর্ণ করতে 2 ঘন্টা 2.1 ঘন্টা সময় লাগে। জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময়ে খালি হবে? অর্থাৎ এখানে প্রশ্নটি চেয়েছে তোমাদের যে জলপূর্ণ যে ট্যাঙ্ক সেটা ফুটো, এই যে ফুটোর জন্যে, ফুটো থাকার কারণে সে কত সময় পরে সেটা খালি হবে। ক্লিয়ার? ন্যাচারালি সে 2 ঘন্টায় পূর্ণ করে, ফুটোর জন্য তার 2 ঘন্টা, আর 2.1 ঘন্টা, 1-3 মানে 20 মিনিট এক্সট্রা সময় লাগছে। তো 20 মিনিট তার এক্সট্রা সময় লাগছে। এখন এই জাতীয় যে প্রশ্ন, যেমন নল চৌবাচ্চা, এক্ষেত্রে তুমি শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করবে। নল চৌবাচ্চাতে শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করতেই হবে, তাছাড়া করা যাবে না। এক্ষেত্রে কিছুগুলো শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করে দিই। যেমন আমরা যেটা জানি, দেখো এমনি কাজের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি যদি 5 দিনে একটি কাজ করে, তাহলে 1 দিনে করবে 1/5। তো এখানে 2 ঘন্টা প্রথমে ছিল কতটা? প্রথমে ছিল 2 ঘন্টা ছিল। তো এই 2 ঘন্টার ক্ষেত্রে দেখো 2 ঘন্টায় সে পূর্ণ করে এক অংশ 1 ঘন্টায় করবে কত? হাফ অংশ। ক্লিয়ার জিনিসটা হয়েছে? 1 ঘন্টায় সে হাফ অংশ পূর্ণ করবে। ঠিক সিমিলারিটি, জলে ফুটো থাকায় কত ঘন্টা সময় লাগছে? 2.1/3। সেটাকে যদি ভগ্নাংশে করে দিই, 7 পূর্ণ কত হবে? 3 হবে, 7-এর 3 হয়ে যাবে। 3 দুগুণে 6 একে 7, তাহলে 7-এর 3 ঘন্টায় সে এক অংশ করছে, তাহলে 1 ঘন্টায় সে কত করবে? 3-এর 7 করবে তো। ক্লিয়ার? এবার 1 ঘন্টায় দেখো যে অতিরিক্ত সময়টা লাগছে, হাফ করা হচ্ছিল কিন্তু এখানে 7 ভাগের সে 3 ভাগ করছে, অর্ধেক করতে পারছে না, কিছুটা তার ফাঁকা থাকছে। এই ফাঁকা থাকার কারণে যদি শুধুমাত্র ফুটোটার কথা আমরা ধরি, ফুটোর কারণে ফুটোটা আমাদের কত সময় ভর্তি করবে, মানে খালি করবে? এক সময়ে। এইভাবে যদি করতে যাও অঙ্কটা অনেক লেংদি হয়ে যাবে। আমি এই প্রশ্নটা ডিটেলসটা আলোচনা করলাম এই কারণেই যে এক্স ধরে করবে, অনেক ডিটেলস লেংদি হয়ে যাবে। সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে ধরে নাও এটা হচ্ছে চৌবাচ্চা, একটা নল দিয়ে এন্ট্রি হচ্ছে, আরেকটা নল দিয়ে সে কী হচ্ছে? বের হচ্ছে। তাহলে কিছুটা অংশ তার ভর্তি থাকছে তখন, কারণ ফুটোটাতে অবশ্যই বেশি সময় লাগবে, কিন্তু লাগবে তো। এরপর ধরে নাও ফুটোটাতে কত সময় লাগছে, এই অংশটা দেওয়া নেই। দুটো যখন একসাথেই আছে ঠিক সেই মুহূর্তের টাইম আমাদের দেওয়া আছে 2.1/3 ঘন্টা, অর্থাৎ 7-এর 3 ঘন্টা। যদি ভগ্নাংশটা কমপ্লিট করে নিই, অপ্রকৃত ভগ্নাংশে করি, তখন হবে 7-এর 3 ঘন্টা। সেক্ষেত্রে যে ফর্মুলা কাজ করবে, সেই ফর্মুলা হচ্ছে উপরে গুণ এবং নিচে বিয়োগ। এটাই হচ্ছে কিন্তু
ট্যাঙ্কটি মানে ফুটোটা, শুধুমাত্র ফুটোটাই এই নিচের যে নির্গমনটা বেরোচ্ছে সেটা হচ্ছে কি তার টাইমটা বের করার একটাই রুল, উপরে গুণ করো এই দুটোকে এবং নিচে দুটোকে বিয়োগ করো, বিয়োগ অবশ্যই বড় থেকে ছোটোটাকে বিয়োগ করতে হবে। ক্লিয়ার? তো চলে যাই তখন আমাদের যে ফর্মুলা, উপরে গুণ এবং নিচে, উপরে যদি গুণ করি, উপরে হচ্ছে গুণ আর নিচে বিয়োগ, বিয়োগের জন্য সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে না রেখে আমি পূর্ণ ভগ্নাংশেই বিয়োগটা করছি। কেন বলছি? কারণ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? উপরেরটা যা গুণ হওয়া সাথে হলোই, সেটা ছেড়ে দাও। নিচের অংশটা দেখো, 2 পূর্ণ 1/3, এই 1/3টা পড়ে থাকবে কারণ অলরেডি 2 মাইনাস হচ্ছে, তাহলে এই 1/3 যখন উপরে যাবে তখন 3/1 হবে। তাহলে ওভারঅল যে জিনিসটা আমাদের দাঁড়াবে, নিচের এই সম্পূর্ণ অংশটা বাদ যাবে এবং উপরে গুণ হবে কত না 3/1। তো ওভারঅল তাহলে পড়ে থাকছে কত, 7 দুগুণে 14 ঘন্টা। সঠিক উত্তর হবে কি অপশন ডি। জিনিসটা ক্লিয়ার, বোঝা গেল? তাহলে নল চৌবাচ্চার ক্ষেত্রে যে ফর্মুলাটা তোমরা এখানে কাজে লাগাবে, যে একটা দিয়ে যদি ভর্তি হয় আর একটা দিয়ে বের হয়, ক্লিয়ার? তো সেক্ষেত্রে ভর্তি হতে যে সময় থাকবে সেটা যদি দেওয়া থাকে মিডিল পয়েন্ট, অর্থাৎ টোটালটা দুটো একসঙ্গে অন আছে, তখন ভর্তি হতে কত সময় লাগছে সেটা দেওয়া থাকলে এই ফুটোটা দিয়ে কতটা সময়ে খালি হবে সেটা বের করার একটাই নিয়ম, যে দুটো জিনিস এন্ট্রি হচ্ছে অর্থাৎ শুধু নল দিয়ে আর দুটো একসাথে, সেই দুটোর গুণ হবে উপরে আর নিচে হবে মাইনাস। মনে থাকবে জিনিসটা ক্লিয়ার? ডিটেলস ক্লাসে এগুলো সম্পূর্ণ জিনিসটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। পরের প্রশ্নে চলে যায় 3 নম্বর প্রশ্নে। 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল, 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। প্রশ্ন হচ্ছে বাবা এবং ছেলের বর্তমান বয়সের অনুপাত কত? আমরা বর্তমান বয়স জানি না, আমরা 10 বছর আগেরটাই ধরে নিই। 10 বছর আগে দুজনের বয়স নিচ্ছি, ছেলের বয়স এক্স, তাহলে বাবার বয়স কত হবে? 3x। ক্লিয়ার? 10 বছর পরে যদি আমরা করি 10 যোগ হবে নাকি, 10 যদি যোগ করতে চাই এখানেও 10 যোগ হবে, আবার এখানেও 10 যোগ হবে। জিনিসটা আগে বোঝার চেষ্টা করো। ক্লিয়ার? 10 বছর পরে এখন যে এই বয়সটা কি, এই বয়সটা হচ্ছে বর্তমান বয়স। ক্লিয়ার? আমরা বর্তমান বয়স কত সেটা জানি না। আরও 10 বছর পরের কথা বলছি, আরও 10 বছর পরে এই যে পরের জিনিসটা, এটা তো বর্তমান বয়স, এখন যেটা আছে এটা বর্তমান বয়স। ক্লিয়ার? তো আরও 10 বছর পরে তখন এই 10গুলো হয়ে যাবে কত, 20 হবে। এটাও কত হবে, 20 হবে। এবার এই যে দুটো বয়স, এই দুটো বয়সে বাবার বয়সটা কত হবে, ছেলের বয়সের দ্বিগুণ। অর্থাৎ এই যে বাবার বয়স, এটা অ্যাকচুয়ালি এর হবে দ্বিগুণ, তো এর দ্বিগুণ মানে সামনে 2 হবে। তো সামনে 2 করলে এটা দাঁড়াবে কত না 2x প্লাস 40। আমি 10 বছর পরের কথাটা বলছি, তাহলে এক্সের মানটা অলরেডি আমরা পেয়ে যাব। তাহলে 3x প্লাস 20 ইকুয়ালস টু 2x প্লাস 40। এখন এই 3x, এক্সকে যদি আমরা একদিকে আনে 2xকে এদিকে এলে মাইনাস হবে, মাইনাস হলে শুধু পড়ে থাকবে এক্স, ইকুয়ালস টু ডান দিকে এই যে 20 আছে এখানে, এই 20কে ডান দিকে যদি নিয়ে যায় সেটাও মাইনাস হবে, তখন এক্স ইকুয়ালস টু কী হবে 20। তাহলে ছেলের বয়স 20 বছর, এটা বর্তমান বয়স নয়, এই বয়সটা 10 বছর আগে। তো ছেলের বয়স যদি 20 হয় 10 বছর আগে, তখন বাবার বয়স হবে নিশ্চয়ই কত, 60। এরপর 10 বছর পরে সেটাই তো বর্তমান, বর্তমানটা কখন হবে 10 বছর পরে। তো ক্লিয়ার? পরের 10 বছরের কথা বলছি না, আমরা 10 বছর আগে 20 ধরেছিলাম, বাবার হয়েছে 60। এবার বর্তমান বয়স কত না 3x প্লাস 10, তাহলে বাবার বয়স বর্তমান এর সাথে 10 যোগ হবে, হয়ে যাবে কত না এর থেকে 10 যোগ হলে হয়ে যাবে সেটা 70। আর ছেলের বয়স এর সাথেও 10 যোগ হবে, তখন হয়ে যাবে কত 30। তাহলে ছেলে এবং বাবার বর্তমান বয়স, বাবার বয়স 70, ছেলের বয়স 30। তাহলে বর্তমান বয়সের আমাদের অনুপাত 30 অনুপাত 70 অনুপাত 30 সমান 0 0 কেটে গেলে পড়ে থাকে 7 অনুপাত 3। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। জিনিসটা ক্লিয়ার, বোঝা গেছে? এক্স ধরার চেষ্টা করবে, কেমন? পরের প্রশ্নে চলে যাই 4 নম্বর প্রশ্নে। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড স্লো যায়। যদি রবিবার দুপুর, সরি এটা টাইপিং মিস্টেক, এটা অ্যাকচুয়ালি ব্র্যাকেটে থাকবে 12টাটা। যদি রবিবার দুপুরের সময় ঘড়িটির সময় ঠিক করে দেওয়া হয়, তাহলে সোমবার দুপুরে অর্থাৎ পরের দিন দুপুরে ঘড়িটির কী সময় দেখাবে? ঘন্টায় 5 সেকেন্ড স্লো যায়। এখন একদিন পরে দুপুরে, প্রথম দুপুর থেকে পরের দুপুর যদি করি তখন সেটা হয়ে যাবে 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় সে কতটা স্লো যাবে না 24 গুণিত 5 সমান 120 সেকেন্ড। 120 সেকেন্ড মানে কম মিনিট হবে না 2 মিনিট সে স্লো হবে। অর্থাৎ পরের দিন দুপুর 12টার সময় 12টার বদলে সে 2 মিনিট স্লো। 2 মিনিট স্লো মানে কি হবে 11:58 শো করবে। তাই সঠিক উত্তর হবে কি অপশন ডি। একদম সোজা প্রশ্ন থাকবে, কিন্তু বুঝতে পারছো জিনিসটা? 5 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন দেখো,
নম্বর প্রশ্ন, 0.5%কে দশমিকে পরিণত করলে তার মান হবে। দেখো পার্সেন্ট মানে 1/100, এখন 0.5 গুণিত 1/100 যদি করি তাহলে দেখো কি হবে, এই দশমিকটাও যদি উড়িয়ে দাও তাহলে নিচে 10 হবে, তাহলে 5-এর নিচে 1000। এখন 5-এর নিচে যদি 1000 হয় সেটাকে দশমিকে করতে গেলে কি হয় না 0 যটা শূন্য থেকে তটা হয়, তাহলে 005 দশমিকের পরে তটা সংখ্যাই হবে, যতগুলো শূন্য থাকবে দশমিকের পরে ততগুলো সংখ্যা, তাই সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে অপশান এ। জিনিসটা ক্লিয়ার, বুঝতে পারছো? ঠিক এই রকমের একটি প্রশ্ন যদি বলি যে 6-এর হয়তো 10% বা 6-এর 1%, 1% মানে কত, 1/100, তো ক্লিয়ার? তো 6-এর 100 মানে কি 6/100, তখন কত হবে না 0.06। যটা শূন্য থাকবে দশমিকের পর তটা সংখ্যা হবে ইনক্লুডিং মেন সংখ্যাটা নিয়ে। ক্লিয়ার? 6 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 630টি জিনিস XYZ এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে XY এর থেকে 3 গুণ এবং YZ এর থেকে 5 গুণ জিনিস পেল। এখন X কতগুলি জিনিস পেল, তোমাদের প্রশ্ন এমন কিছু হার্ড আসে না, সোজা সোজা প্রশ্ন আসে। তাহলে 3 জন ব্যক্তি X, Y এবং Z আমরা ধরে নিই এখান থেকে। সব থেকে দেখো মূল যাকে হচ্ছে টার্নিং পয়েন্ট কার উপর ধরবো, জেডের উপর, কারণ জেডের উপর সবাই ডিপেন্ডেড। তাহলে জেড যদি এ সংখ্যক পায় তাহলে ওয়াই পাবে তার 5 গুণ অর্থাৎ 5A। আবার এক্স কত বলেছে পাবে, এক্স বলেছে ওয়াইয়ের 3 গুণ অর্থাৎ ওয়াই যে পাবে তার 3 গুণ মানে 15A। এই টোটালটা কত হবে না, টোটালটা 630 হবে। তো এদের টোটাল যদি আমরা করি 15 আর 5-এ কত হয় 20 আর 1-এ 21 অর্থাৎ 21A ইকুয়ালস টু 630। তাহলে এ ইকুয়ালস টু কী হবে না, এ ইকুয়ালস টু এই যে 21 আছে সেই 21 চলে আসবে 630-এর নিচে। এখন 20 3 20-এ 60 হয়। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এখন 20-র নামটা যদি আমরা ধরি এখান থেকে তাহলে 3 21-এ হয় 63, যদি 3 একে 3 3 2 6 আর শূন্যটা উঠে যাবে, অর্থাৎ এ ইকুয়ালস টু হবে কত না 30 হবে এ ইকুয়ালস টু। এখন আমাদের প্রশ্ন কি, এক্স কতগুলো জিনিস পেল তার সাথে 30 গুণ করবে। এক্সের পড়লো কত, এক্সের ছিল আমাদের 15A, মনে পড়ছে এক্সের 15 ছিল, তাহলে এর সাথে 15 গুণ করলে কত হয়, নামটা মুখস্থ করতে বলেছিলাম 3 15 45, সাথে একটা শূন্য, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? 7 নম্বর প্রশ্নে চলে যায়। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7:9:12। ত্রিভুজের 3টে বাহুর অনুপাত দিয়েছে। যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেন্টিমিটার হয় তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সাধারণ অনুপাত এক্স ধরতে হয়, সব থেকে বড়কে 12, সব থেকে বড় অনুপাত 12 আর সব থেকে ছোট অনুপাত 7। এদের দুজনের বিয়োগফল কত হয় 5x ইকুয়ালস টু 15। বুঝতে পেরেছো? সাধারণ অনুপাত এক্স ধরলে 12x - 7x, আমাদের তো অন্তর বলেছে সমান 15 সেন্টিমিটার, তাহলে এক্স ইকুয়ালস টু কত সেন্টিমিটার হবে না 3 সেন্টিমিটার হবে। এখন প্রশ্ন কি, সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য, বড় অর্থাৎ কত 12, 12-র সঙ্গে 3 গুণ করলে কত হয় 36 সেন্টিমিটার, তাই রাইট অ্যান্সার হবে কি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? সোজা সোজা অঙ্ক পড়বে, শুধু নিজের মনের কনফিডেন্সটা রাখবে কিন্তু, এবং নামতা বর্গ ঘন এগুলো কিন্তু মুখস্থ রাখতেই হবে, কারণ পরীক্ষার হলে অঙ্ক সবাই পারে কিন্তু টাইমিংটা ঠিকঠাক আমরা করতে পারি না, সেই টাইমিংটা তারাই পারে যাদের নামতা মুখস্থ থাকে। প্রশ্নটি পড়ে নাও। দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 45 এবং বিয়োগফল তাদের যোগফলের 1-এর নয়, তাহলে সংখ্যা দুটির লসাগু বের করতে হবে। তো লসাগু বের করার আগে সংখ্যাগুলো আমাদের বের করতে হবে। সিম্পল জিনিস, কোনো শর্টকাট লাগাবে না, চপিং প্রসেস। এ প্লাস বি 45 এবং এ মাইনাস বি কত হবে 1-এর নয়, 45-এর 1-এর নয় কত হয় 9 ভাগের 1 ভাগ 5। বেশ, সমাধান করে দাও। 2a সমান কত হচ্ছে 50, তাহলে এ সমান কত হবে, এ সমান হচ্ছে 25। তাহলে এর মান যদি 25 হয়, এবার দুটোই মিলে 45, তাহলে বি এর মানটা কত হবে 20। তাহলে সংখ্যা দুটি পেয়ে গেলাম 25 এবং 20। 25 এবং 20 এর যদি আমরা লসাগু করতে চাই, সিম্পল লসাগু করবে, যেমন লসাগুর প্রসেস, তবে যদি ধীরে ধীরে প্র্যাকটিস করো সহজেই বুঝতে পারবে 25 20 লসাগু হয়ে যাবে কত বলো তো 100 হবে। কি করে দেখো, প্রথমে যদি 2 খাবে না 5 খাবে, 5 5-এ 25 আর 5 4-এ 20 আর যাবে না, 5 5-এ 25, 4 25-এ 100, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। সিম্পল প্রশ্ন,
নো শর্টকাট, অনলি ট্রেডিশনাল মেথড এবং চপিং প্রসেস। 9 নম্বর প্রশ্নে চলে যাই। এক্ষেত্রে দেখো আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে 5 সেন্টিমিটার, কর্ণ দেওয়া আছে 13 সেন্টিমিটার, ওর পরিসীমা বের করতে বলেছে। এখন আয়তক্ষেত্রের পরিসীমা আমরা সকলে জানি 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এটাই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তো দৈর্ঘ্য এ, প্রস্থ যদি বি হয় তখন আমরা জানি কর্ণের দৈর্ঘ্য কি হয়, √a² প্লাস বি স্কোয়ার, এইটাকে কর্ণের দৈর্ঘ্য। তো এই কর্ণের দৈর্ঘ্যে যদি আমরা সি ধরে নিই তখন একটা পিথাগোরাস তাই পাবো। এই যদি স্কোয়ারটা এই যদি আমরা এই যে রুট আছে, রুট ওভারটা যদি হাটিয়ে দিই মানে বাদ দিয়ে দিই তখন এখানেও হয়ে যাবে কি a² প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। এটা একটা পিথাগোরাস ত্রয়ী আছে, পিথাগোরাসের ফর্মুলা। তো কিছুগুলো পিথাগোরাস ত্রয়ী তোমাদের বলে রাখি, যেমন পিথাগোরাস ত্রয়ী হয় 3, 4 এবং 5। ঠিক সেই রকমের আরেকটা পিথাগোরাস ত্রয়ী হয় তোমাদের 5, 12 এবং 13। ক্লিয়ার? পিথাগোরাস ত্রয়ী কি, এই দুটো স্কোয়ারের যোগফল সমান শেষেরটা স্কোয়ারের যোগফল, এই দুটো স্কোয়ারের যোগফল সমান শেষেরটার যোগফল হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো জিনিসটা? শেষেরটা স্কোয়ার হবে কিন্তু। তাহলে পিথাগোরাস ত্রয়ী 3, 4, 5 হয় এবং 5, 12, 13 হয়। এরকম অনেকগুলো পিথাগোরাস ত্রয়ী থাকতে পারে। আমরা পিথাগোরাস ত্রয়ী নিয়ে আলোচনা করব কেমন পরের ক্লাসে যখন করব। তো এখানে চলে আসি এখন, যে ফর্মুলায় বলেছিলাম যে √a² প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 13। কারণ কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণ কী হয়, √, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস বস্ত্র স্কোয়ার, এটা তো ফর্মুলা নাকি। তো সেক্ষেত্রে যদি এই যে বর্গ রুট আছে, রুট আমরা যদি তুলে দিই তখন এখানে হয়ে যাবে কি, এটা 13 স্কোয়ার হয়ে যাবে। 13 স্কোয়ার মানে কত হয় না, 13 স্কোয়ার সমান হয়ে যাবে আমাদের 169, 169। এখন এখানে একটা প্রস্থ আছে বি, এই বি এর যে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কত হবে, 25 হবে। তাহলে বি স্কোয়ারের বদলে যদি আমরা লিখি 25 এখানে, তখন a² প্লাস 25 ইকুয়ালস টু হয়ে যাবে কত, 169। তাহলে a² ইকুয়ালস টু কী হবে, 25টা তো মাইনাস হবে, তখন হবে কত, 44। অর্থাৎ a ইকুয়ালস টু হবে কত আমাদের 12। একটু আগেই বললাম 5, 12, 13, এটা পিথাগোরাস তৈরি হয়, একটা 5 একটা 13 হলে ওপরটা অবশ্যই 12 হবে। কেমন? পিথাগোরাস তৈরি তোমরা কমিউনিটি ট্যাবে পেয়ে যাবে, আমি তোমাদের সমস্ত লিখে ছবি দিয়ে পাঠিয়ে দেবো, সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নেও কিন্তু। কেমন? তো তাহলে পেয়ে গেলাম প্রস্থ 5, দৈর্ঘ্য কত 12, পরিসীমা কত হবে, দুজনের যোগফল তার সঙ্গে আবার 2 গুণ। এখন এই 12 এবং 5-এর যোগ করলে হয় কত না, 12 এবং 5-এর যোগ করলে হবে 17, 17-র ডবল হবে 34, তাই পরিসীমা হয়ে যাবে 34 সেন্টিমিটার। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি বলে এত সময় লাগছে, কিন্তু যখন তোমরা বুঝে যাবে পরীক্ষার হলে করবে তখন ইজিলি বুঝতে পারবে যে 5, 12, 13 তার মানে ওর দৈর্ঘ্যটা 12 হবেই, এবং পরিসীমা যদি বলে 5 আর 12 যোগফল তার সঙ্গে 2 গুণ। আয়তক্ষেত্রের পরিসীমা তো জানো, 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, 17 ডবল 34। যদি বলতো ক্ষেত্রফল তখন 5 গুণিত 12, 5 12 60, 60 সেমি স্কোয়ার হয়ে যেত নাকি। নেক্সট 10 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। হ্যাঁ, একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয় তবে নম্বরটির কি হবে। তো এই পার্সেন্টেজের ক্ষেত্রে চেষ্টা করবে প্রথম তোমার চয়েস হবে 100-র মধ্যে নিয়ে যাওয়া, তাহলে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো ধরো না মূল সংখ্যাটি ছিল 100, প্রথমে কি করা হলো 10% কমানো হলো, তো 10% কমানো হলে সেটা হবে কত না 90 হবে। এরপর আবার কি বলেছে 10% বাড়ানো হবে। এখন এই যে 10% বাড়ানো হবে সেটা কিন্তু 90-এর 10% বাড়ানো হবে। এখন 90-এর 10% মানে কত হবে, 90-এর 10% মানে হচ্ছে 9, তাহলে 9 বাড়ানো হবে। তো 90-এর সঙ্গে 9 যদি বাড়ানো হয় তখন আলটিমেটলি যেটা আমরা পরে যেটা পাবো সেটা কত পাবো না 99 পাবো। তাহলে ওভারঅল যদি বলা হয় নম্বরটি কি হলো, কত কমলো, 1 কমলো, 1 তো কমলো নম্বরটা। তাহলে যখনই 100-র মধ্যে করছি অলরেডি পার্সেন্টেজ চলে আসবে, তো সংখ্যাটি কী হবে না 1% কমে যাবে, তাই সঠিক উত্তর হবে অপশন বি। 11 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে ওই জমির মালিকের 15% ক্ষতি হয়, ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে। 15% লাভে বিক্রি করতে হবে, শতকরা আছে এবং লাভ ক্ষতির অঙ্ক আছে। দেখো ক্ষতি মানে সবসময় যত পার্সেন্ট ক্ষতি সেক্ষেত্রে আমাদের 100 থেকে বিয়োগ করতে হবে, লাভ মানে কি হয় 100-র সঙ্গে যোগ করতে হবে, সিম্পল জিনিস। ক্লিয়ার? এখন ধরে নিচ্ছি জমিটির ক্রয় মূল্য এক্স, তাহলে প্রথমে সে 15% ক্ষতিতে বিয়োগ মানে বিক্রি করেছে, তো 15% ক্ষতি মানে কি 100 থেকে 15 বাদ দিলে হয় কত 85,
তাহলে এক্স গুণিত 85/100, এটা তোমরা শুধু ওখানে বোঝো এবং পরীক্ষার খাতায় কী করবে সেটা তখন আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। ইকুয়ালস টু কী হবে না 18,700। এরপর যদি এক্সের মান বার করতে হয় তখন এই অংশটা যাবে ডান দিকে। সেক্ষেত্রে যখনই ডান দিকে যাবে ওই অংশটা ডান দিকে গেলেই সেটা তখন কি হয়ে যাবে না পাল্টে যাবে, অর্থাৎ উপরে হয়ে যাবে 100, নিচে হয়ে যাবে কি 85। তাহলে এইটা হলো ক্রয় মূল্য। এর সাথে আবার 15% লাভে বিক্রি করবে। 15% লাভে বিক্রি করা মানে কি 100 টাকা হলে 115 বিক্রি করবে। তো লাভে বিক্রি করলে উপরে যোগ হয় আর নিচে হয় কত 100 হয়। এটাই হবেই তো নতুন বিক্রয় মূল্য, এই টোটাল রাশিটা। ক্লিয়ার? এটা তোমার বোঝানোর জন্য বললাম। এখন যখন তোমার এটা যথেষ্ট হবে তখন তুমি কি পাবে যে বিক্রি করেছিল 18,700 টাকায়, 85%, প্রথমে 15% ক্ষতিতে বিক্রি করলে উপরে 100, তখন ক্রয় মূল্য পেয়ে গেলাম। কোনো কাটাকুটি করবে না, একদম শেষে করবে। এবং 15% যখন লাভে বিক্রি করবে তখন কি হবে উপরে 115 বাই নিচে 100। দেখো শর্টকাট প্রসেস আমি এই কারণেই বলি না, শর্টকাট জিনিসটা শুনতে ভালো, তোমাদের ব্রেনের ডোপামিন বেশি খরিতে হবে, তখন বুঝবে এই জিনিসটা যে শর্টকাট মানে খুব সহজে হয়ে যাবে। কিন্তু পরীক্ষার হলে শর্টকাট কখনো মাথায় আসে না কিন্তু। ক্লিয়ার? ওই ক্যাটাগরি যদি অঙ্ক পেয়ে যাও শর্টকাট তাহলে কাজে লাগাতে পারবে, আর যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় তখন কিন্তু শর্টকাট কাজে লাগাতে পারবে না। তাই আমি শর্টকাট বদলে তোমাদেরকে চপিং প্রসেসে কাজটা করতে বলছি। এই প্রসেসে করলে অঙ্কটা সোজা হবে। দেখো এখান থেকে আলটিমেটলি তুমি বিক্রয় মূল্যটা পাবে। 100 কেটে গেল, 5 দ্বারা কাটলে 5 17 85, 5 দ্বারা কাটলে কত হয় 5 23 115, 5 20 100 আর 5 3 15। ক্লিয়ার? 17 দ্বারা এটাকে কাটবে, কারণ অঙ্কে সাধারণত কাটা থাকবেই, মানে এমনভাবে দেওয়া থাকবে অঙ্কগুলো ফিগারগুলো যাতে তোমাদের কাটাকাটি যাবেই। 17 দ্বারা কাটলে কত হয় না 17 কে 17, 1 বা বিয়োগ থাকবে, মনে মনে ভাগ করো। 17 কে 17, 1 পাবো 18, 1 আর 17 আবার, তাহলে আবার হয়ে গেল কত তখন 1100। এই 1100-র সঙ্গে কত গুণ করতে হবে না 23 গুণ করতে হবে, সেটাই হবে। এখন 1100-র সঙ্গে 23, তোমরা বলবে এত বড় গুণ কি করে করব না সোজা জিনিস, চপিং প্রসেস। 1100 মানে কত 1000-100, তাহলে প্রথমে হয়ে গেল কত 23,000 আর তারপরে 100 মানে 2300। এইভাবে করলে সিম্পল, কোনো কষ্ট করতে যাবে না, সুধা সাপটা জিনিস করবে। কেমন? যেমন ধরে দোকানে যারা থাকে তারা যেভাবে হিসাব করে 23,000 আর 2000 হয়ে গেল 25,300, তাই সঠিক উত্তর হবে কি অপশান সি। কেমন? 12 নম্বর প্রশ্নে চলে যায়। y ইকুয়ালস টু 3x প্লাস 12 এবং y ইকুয়ালস টু 5 হলে x এর মান কত? সমীকরণটা লিখি, y এর মান বসিয়ে 5 সমান 3x প্লাস 12, এগুলো মুখোমুখি করতে পারবে। 12টা অপর সাইডে গেলে কি হবে মাইনাস হবে। মাইনাস যখনই হবে তখন কি হবে না 3x থাকবে পরে ডান দিকে। 3x ইকুয়ালস টু কী হবে না -7, তাহলে x ইকুয়ালস টু কী হবে না 3টা ডান দিয়ে গেলে সেটা চলে যাবে বিয়োগ -7/3। সোজা সাপটা আনসার, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 13 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। নিচের অঙ্কটির মান নির্ণয় করুন। দেখো করণী আছে, দেখে ঘাবড়ে গেছে অনেকেই, কিন্তু এর থেকে আর সোজা হয় না করণী, একদম সোজা। পাটে পাটে করো। প্রথমে দেখো 81 আছেন, 81 রুট কত হয় 9, 3 9 27, একবারই লেখো 27 মাইনাস এখানে 16 রুট হবে কত 4 4 16। ক্লিয়ার? সমান কত হবে উপর টাইপ করে না উপরেই সমান হয়ে যাবে -11, সরি মাইনাস নয় শুধু 11 হবে। ক্লিয়ার? কী হবে 11 হবে, তাহলে উপর থাকলো 11। এখন নিচে যদি করি নিচে হবে কত সেম টু সেম, এটা 16 মাইনাস 27, মানে ওভারঅল জিনিসটা কি দাঁড়াবে এখানে নিচে -11। তো 11/-11 ইকুয়ালস টু -1। জিনিসটা বুঝতে পেরেছো? উপরে নিচে থাকলে -1 তো হবে, তাই সঠিক উত্তর অপশান ডি। 14 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথার মোট সংখ্যা 48 এবং পায়ের মোট সংখ্যা 140 হয় তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল? এগুলো অনেকে শর্টকাট করতে যাও, কিন্তু শর্টকাট করতে যাবে না। কেমন কি করবে সেটা বলছি। দেখো যাদের পা বেশি আছে, যে জিনিসটার পা বেশি সেটাকে স্ট্যান্ডার্ড ধরো। এখন মোট মাথার সংখ্যা 48, মাথা তো একটা করেই থাকবে সবারই, সে যেমনই প্রাণী হোক মাথা একটাই থাকবে। ক্লিয়ার? তো মোট মাথা হচ্ছে 48টা এবং বেশি পা থাকে কার গরুরটা আমরা ধরে নিচ্ছি x, তাহলে গরুর পা হবে কত 4x, গরু 4টা করে থাকে পা। এখন মাথা 48, তাহলে 48-এর থেকে x বাদ দিলাম, এটা হচ্ছে মুরগির পা কয়টি করে থাকে 2টি করে থাকে। ক্লিয়ার? তাহলে টোটাল পা হয়ে গেল এখানে কত 140। প্রশ্ন হচ্ছে তোমরা বলবে এইভাবে তো এটা ট্রেডিশনাল মেথড, অবশ্যই ট্রেডিশনাল মেথড এবং সব থেকে সহজতম। এরপর বাকি প্রশ্নটা তোমাকে মুখে মুখে করতে হবে অটোমেটিক পর্বে। এই দুইটা যখনই গুণ করবে 48 দুগুণে কত হবে 96,
তোমরা বলে এত সহজে কী করে বুঝতে পারবো? দেখো ক্যালকুলেশন করলে ইজিলি পেয়ে যাবে ইজিলি যে 50 দুগুণে 100 হয়, 48 আছে মানে 2 কমেছে, 2 2 4 কমে যাবে ওদের থেকে, মানে 96। আর এক্সের জন্য 2x মাইনাস, তো ওভারঅল 4x থেকে যখন 2x মাইনাস যাবে পড়ে থাকবে 2x, তাহলে 2x ইকুয়ালস টু কী হবে না ডান দিকে 140, আর এখানে যেটা হয়েছিল 96, সেই 96টা ডান দিকে হয়ে যাবে মাইনাস 140 থেকে যখনই 96 মাইনাস করবো, 96 বদলে 100 মাইনাস করে দাও মানে 40, তার সঙ্গে আবার 4, 96 জন্য যে 4 এক্সট্রা 4টা যোগ করে দাও, তাহলে 2x ইকুয়ালস টু কী হলো 44। তাহলে x ইকুয়ালস টু কত হবে? x ইকুয়ালস টু হবে এর অর্ধেক মানে 22, অর্থাৎ তার কাছে 22টি ছিল গরু। মুরগি কটা ছিল না, মুরগি হবে কত, 48 থেকে 22 বাদ দিলেই থাকবে কত না 26টি ছিল তার কাছে মুরগি। ক্লিয়ার? তোমরা বলো যে এর থেকে শর্টকাট পড়া যেতে, অবশ্যই শর্টকাট আছে, শর্টকাট অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সেক্ষেত্রে পরীক্ষার হলে গুলিয়ে যাবে সব সময়, কারণ এই মুরগি 4 পা এবং 2 পাওয়ালা গরু মানে প্রাণীর সঙ্গে মাথার সংখ্যা গরুর সংখ্যা এগুলোতে কমপ্লিকেশন সৃষ্টি হবে পরীক্ষার হলে, কিন্তু এইভাবে করবে তোমার 5 সেকেন্ড সময় লাগবে। এটা তো আমি তোমাদের বোঝালাম বলে এত সময়, না বোঝালে কী করবে, সিম্পল মনে রাখবে যে এক্স হচ্ছে গরু, তাহলে 48 মাইনাস এক্স মুরগি, সেখান থেকে করলে এই ইকুয়েশনটা ইজিলি বের করতে পারবে। এটার জন্য তোমাদের 10 সেকেন্ডও সময় লাগবে না কিন্তু। ক্লিয়ার? তাই সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 26। মনে থাকবে জিনিসটা। 15 নম্বর প্রশ্নে চলে যাই। একজন মা এবং 6 সন্তানের বয়সের গড় 12 বছর। মায়ের বয়স যদি বাদ দিই সেই গড় 5 বছর কমে যায়, মায়ের বয়স কত? দেখো মা প্লাস ছেলে অর্থাৎ তাদের বয়সের গড় আছে 12 বছর, মা যদি বাদ দিই সন্তান তখন 5 বছর কমে যাবে অর্থাৎ 7 বছর তখন গড় হবে। প্রথম ক্ষেত্রে টোটাল ক্যান্ডিডেট ছিল কজন? 6 জন আর মা মিলে 7 জন। দ্বিতীয় ক্ষেত্রে টোটাল ক্যান্ডিডেট কত না 6 জন। প্রথম ক্ষেত্রে টোটালটা হয়ে যাবে 84, 7 12 84। দ্বিতীয় ক্ষেত্রে হয়ে যাবে কত 6 7 42। ক্লিয়ার জিনিসটা হয়েছে 42। তাহলে দুটো যদি আমরা বাদ দিলে কে পড়ে থাকবে, শুধু মায়ের বয়স পড়ে থাকবে। এখন 84 থেকে 42 বাদ দিলে কত থাকবে না 42 দুগুণে 84 হয়, তাই সঠিক উত্তর হবে 42, অপশান ডি। এখানে 42ই পড়ে থাকবে, সঠিক উত্তর অপশান ডি। ক্লিয়ার? 16 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কয়টি গোলক তৈরি করা যাবে? ধরে নিচ্ছি এক্সটি গোলক তৈরি করা যাবে। এখন দেখো গোলক যখন বলবে মোট আয়তন তো একই থাকবে। গোলকের আয়তনের ফর্মুলা কি না, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। ক্লিয়ার? বাঁ দিকে আর এর বদলে হবে 6 হোল কিউ, বাঁ দিকে আর এর বদলে কী হবে 6 হোল কিউ, আর ডান দিকে আর এর বদলে কী হবে 2 হোল কিউ। দুটোই সমান হবে, কেন হবে বলো তো? কারণ 4/3 পাই বোথ সাইডেই থাকবে, দুটোই কেটে যাবে, তখন এক্স ইকুয়ালস টু, সত্যি এটা স্কোয়ার হবে না, এটা কিউব হবে, কেমন? তখন এক্স ইকুয়ালস টু কী হবে না উপরে 6 কিউ থেকে ডিভাইডেড বাই 2 কিউ বাদ যাবে। এখন বলবে যে এগুলো তো ঘন করে বাদ দেওয়া অনেক কষ্টকর, কোনো কষ্টকর নেই, কিউবগুলোকে বাইরে রাখো, নিচের একটা কিউবকে বাদ দিয়ে দাও। ক্লিয়ার? এরপর দেখো কত থাকছে বলো তো, 3 কিউব। 3 কিউব আমি তোমাদের বলেছিলাম ঘন করতে, 3 কিউব কত হয় 27টি, তাই এক্স ইকুয়ালস টু 27, অপশান এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? তো এই ছিল ম্যাথামেটিক্সের প্র্যাকটিসের মানে পুরনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের 2016 সালের। কেমন হলো ক্লাসটা জানিও। এরকম ক্লাস যদি চাইছো আরও তা বলো, আমি বাকি সেটগুলো তোমাদের এভাবে প্রোভাইড করবো, কেমন? তো এভাবে যেটা বলেছিলাম তোমাদের অঙ্কের ক্ষেত্রে নামতা মুখস্থ রাখো, ঘন মুখস্থ রাখো এবং বীজগণিতের ফর্মুলাগুলো মুখস্থ রাখো, আর চেষ্টা করবে চপিং প্রসেস কত জলদি তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারছো, কেমন? ওকে ভাই, থ্যাংক ইউ, ভালো থেকো, বাড়িতে থেকো, সুস্থ থাকো, প্রচুর পরিমাণে পড়াশোনা করো। থ্যাংক ইউ, জয় হিন্দ।